আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও বসে নেই দলটির নেতাকর্মীরা। দলটির বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের টার্গেট বধরে হামলা চালিয়ে দেশকে আরো অস্থির করে তোলা। এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে। ওইখানে প্রশিক্ষণ চলতেছে বাংলাদেশ সরকারকে কিভাবে ফেলা যায়, এই ঢাকার ভিতরে এই প্রশিক্ষণ চলতেছে। কনভেনশন হল ভাড়া কইরা, কেভি কনভেনশন হল, এটা ভাড়া করা হয়েছে। ভাড়া করার সময় কি বলা হয়েছে জানেন? যে আমরা প্রবাসে লোকজন পাঠাইতো, তাদেরকে নিয়ে আমরা একটু প্রশিক্ষণ নিব। এবং ওইখানে যারা গেছে 4 থেকে 500 লোক গেছে। ওইখানে আওয়ামী লীগের একদম বাছা বাছা ওই যে গুন্ডা প্রকৃতির নেতা যারা আছে তাদেরকে ওই কনভেনশন হলে ডাকা হয়েছে। খুবই বিপদের একটা কথা, রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা। আজকে নাহিদ ইসলাম সাইদের কায়েমকে নিয়ে যে কথাটি বলেছেন, এটা নিয়ে আমি আজকে বক্তব্য রাখতে চাই না। নাহিদ ইসলামরা কিন্তু ডিবি হেফাজতে আন্দোলন থেকে ফিরে গেছেন। নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে আছে। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনটা দেশের মানুষ চালিয়ে গেছে। এই আন্দোলনটা বিএনপি জামাত সহ বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো চালিয়ে গেছে, শুধু সামনে হান্নান মাসুদ রিফাতদের মতো ছেলেদেরকে ব্যবহার করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি হাসপাতালে আছেন, আপনারা জানেন, ওপেন হার্ট সার্জারি হবে। ওনাকে কিন্তু বিদেশে রাজি করাইতে পারে নাই চিকিৎসা নেবার জন্য। বলা হয়েছিল বিদেশের কথা, বলে না, আমার দেশের মানুষ তো আর বিদেশে যে চিকিৎসা নিতে পারে না, তাদের সেটা ভাগ্যেতে নাই। তাহলে আমার ভাগ্যেতে কেন অত বড় সুযোগ আসবে? এই সুযোগটা উনি নেয় নাই। ওনার এই চিকিৎসার পিছনে জামাতে এমন মানুষও আছে জানেন, 1000 কোটি টাকা খরচ করতে রাজি আছে। হ্যাঁ, এমন মানুষও আছে, কিন্তু উনি রাজি হয় নাই। বাংলাদেশের ভিতরেই ওনার চিকিৎসা হবে, ঢাকাতেই চিকিৎসা হবে। উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, সবার কাছে দোয়া চাইছেন, আমরা সবাই দোয়া করব। এবং উনি যে নজির সৃষ্টি করলেন, এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো। এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আমাদের দেশের অনেক দেখছি আমরা, এই যে গত 54 বছর দেখে আসছি, তো কারো একটু কাশি হইলে, হাঁচি হইলে, একটু কানে ব্যথা করলে, একটু নাকে ব্যথা করলে, একটু পাদু আসলে বিদেশের চিকিৎসার জন্য চলে যায়। কেউ রুখতে পারে না তাদের, তারা বিদেশে যাবে, কারণ তাদের টাকা আছে ভাই, যান বাঁচানো খরচ, তো যাবে না কেন? এই কারণেই বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা গইরা উঠে নাই। আর গইরা উঠতে দেয় নাই ওই যে পাশে থেকে, কারণ তারা তো একটা দোকান খুলা করছিল চিকিৎসা খাতে, শত শত কোটি টাকা নিয়ে চলে যেত। ওই ব্যবস্থাটা বাধা হয়েছে, এখন এটা যাচ্ছে চীনে। কিন্তু কখনো ভারতে, কখনো চীনে, কখনো সিঙ্গাপুরে যাইতে হবে কেন? 54 বছরও কেন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলো না? কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে, ওনারা যাইতে পারে, তাই এখানে চিকিৎসার উন্নতি করে লাভ কি? তোরা মর, আমাদের তো টাকা আছে, আমরা যাবো। কিন্তু জামাতের আমির সাহেব আপনাদের চোখে আঙুল দিয়া দেখাই দিল যে ও নেতারা, তোমরা যেটা করতে এটা ভুল। আজকে ওরা যদি সত্যি বিদেশে না যাইতো, আমির সাহেবের মতো বাংলাদেশের চিকিৎসা নিত, এই দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যেত। যাই হোক, জামাতে আমির সাহেবের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। ইনশাল্লাহ উনি ফেরত আসবেন, ওনাকে ফেরত আসতেই হবে ভাই। এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই, ওনাকে দরকার আছে। হয়তো অনেকে বলবেন, ওই মিয়া আপনি দালালি করেন নাকি? হ্যাঁ, জামাতের দালালি করেন। আমি বলবো যে ভাই, আমরা সবাই দালালের ভাই, কারো না কারো দালালি তো আমরা করি। আমি একটু জামাতের দালালি করলাম, অসুবিধা কি? তাই না? আমি তো কোনো অসুবিধা দেখি না। কেন করি জানেন? কারণ আছে। আর এই জামাত না থাকলে পাশে ইউনূস স্যার টিকতো না। নাটাই সুতা কার হাতে, তার সন্ধান করতে হবে ভাই। হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যার হাতে, তারই সন্ধান করি। আমাদেরকে তার সন্ধান করতে হবে। বর্তমান সরকার টিকাই আছে ভাই এই জামাতের কারণে, নাহলে কবে উড়ে যাইতো, ফু দিয়া উড়াই দিত, তো ফু দিয়া উড়াই দিত, টিকতে পারতো না। যেসব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে, মহা কেলেঙ্কারি ভাই, ভয়াবহ ঘটনা। আমার দেশ পত্রিকাটি যারা সবসময় ফলো করেন বা ওনাদের অনলাইনে খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জেনে গেছেন কত বড় একটা ষড়যন্ত্র ফাঁস হলো। এই ষড়যন্ত্র তো বুঝছেন, হ্যাঁ, ওয়াকার সাহেব তো প্রশ্নবিদ্ধ করবে। এই ষড়যন্ত্রটা বুঝছেন, আমাদের সেনা প্রধান জনাব ওয়াকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করবে। গোপন একটা ষড়যন্ত্র ভাই, ভয়াবহ। এই যে পুলিশ একটা সতর্কবাণী দিল না আমাদেরকে, যে 10-12 দিন খুব হুঁশিয়ার থাকতে হবে। এর পিছনে কারণ কি জানেন? রাজধানীর একটি কনভেনশন হল ভাড়া কইরা ওইখানে প্রশিক্ষণ চলতেছে
বাংলাদেশ সরকারকে কিভাবে ফেলা যায়। এই ঢাকার ভিতরে এই প্রশিক্ষণ চলতেছে, কনভেনশন হল ভাড়া কইরা, কেভি কনভেনশন হল এটা ভাড়া করা হয়েছে। ভাড়া করার সময় কি বলা হয়েছে জানেন, যে আমরা প্রবাসে লোকজন পাঠাইতো, তাদেরকে নিয়ে আমরা একটু প্রশিক্ষণ নিব, এবং ওইখানে যারা গেছে 4 থেকে 500 লোক গেছে ওইখানে আওয়ামী লীগের একদম বাছা বাছা ওই যে গুন্ডা প্রকৃতির নেতা যারা আছে তাদেরকে ওই কনভেনশন হলে ডাকা হয়েছে। আর ওইখানে ঢোকার সময় বলছে যে আমরা বিদেশে যাবো, এরা কেউ রাজমিস্ত্রি, এরা কেউ কাঠ মিস্ত্রি, এরা কেউ গিল মিস্ত্রি, এদেরকে আমরা ট্রেনিং দিব। ওই ট্রেনিং এর কথা বইলা এই সরকারে কিভাবে ফেলা যায় সেটা প্রশিক্ষণ দিছে। আর এই প্রশিক্ষণটা কে দিছে জানেন, মেজর সাদেক। মেজর সাদেক নামে একজন বীর আছে, উনি এই ট্রেনিংটা দিছেন। ওনার সাথে যোগাযোগ কার, সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের সাথে সে যোগাযোগ কইরা মাল পানি টাল পানি খায়া প্রশিক্ষণে নাইমা গেছে, এবং 400 লোককে নিয়ে ওখানে প্রশিক্ষণ দিছে বাংলাদেশ সরকারে কিভাবে ফেলা যায়। চিন্তা করছেন কত বড় ভয়াবহ ষড়যন্ত্র। 16 জন অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত। আর ওই যে মেজর সাদেক তাকেও আইনের আওতায় আনা হয়েছে। এখন তার মোবাইল খুঁজে বেড়াইতেছে, তার ল্যাপটপ খুঁজে পাওয়া যাইতেছে না, এগুলা খুঁজতেছে। চিন্তা করেন কত বড় ষড়যন্ত্র, যার জন্য পুলিশের এই হুঁশিয়ারি। হ্যাঁ ভাই, আমাদেরকে আরো সাবধান হইতে হবে। আরো অনেক ষড়যন্ত্র আছে ভাই দেশের ভিতরেই। এই সরকার আসার পর থেকে আমার মনে হয় না একদিনের জন্য স্বস্তিতে থাকতে পারছে। একদিনের জন্য তারা নিস্তার পায় নাই আমাদের হাত থেকে। আমরা কেউ না কেউ আঘাত কইরেই যাইতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে। ভারত থেকে শেখ হাসিনা টাকার বস্তা ছুঁড়া মারতেছে। আর এই টাকার বস্তা বর্ডার পার হয়ে এখানে এসে পড়তেছে, কাজে লাগতেছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বেশি দূর আগাইতে পারে নাই। আমাদের গোয়েন্দারা হুঁশিয়ার ছিল, সব ধইরা ফেলাইছে, আইনের আওতায় চলে আসবে। আপনারা জানতে পারবেন, যারা নিউজটা জানেন না, আমার দেশ ফলো করলেই যাই না যাবেন। ভয়াবহ ঘটনা ভাই। এই যে মেজর সাদেক এখন ধরা পড়ছে, ভাইবেন না যে এই পর্যন্ত, এর উপরে আরো কেউ আছে। আমাদের দেশের রাজনীতিতে যারা উইরা বেড়ায় তাদের নাটাই সুতা ভাই আরেকজনের হাতে থাকে, ওইখান থেকেই সবকিছু পরিচালনা করা হয়। দেখেন এই সরকারের কিন্তু একটা উইকেটও কেউ খাইতে পারে নাই। হ্যাঁ, ধরে নেন এই সরকারের উইকেট কিন্তু ফালাইবার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই 2 জনের পদত্যাগ চাই, ওই 3 জনের পদত্যাগ চাই, এর পদত্যাগ করতেই হবে অত তারিখের মধ্যে, বহু রকম কথা হয়েছে। কিন্তু এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র, কিন্তু একটা উইকেটও কিন্তু ফেলতে পারে না সরকারের। সরকার কোনো উইকেট ফেলতে দিবে না। আবার সরকার ছক্কাও মারবে না, শ্রীলঙ্কার রানা তুঙ্গার মতো এক রান করে রান নিবে ভাই। ছক্কা মারবে না, 4ও মারবে না। কোন রকম উত্তেজনা নাই কিন্তু সরকারের মধ্যে। সরকার কিন্তু একদম নীরব, চুপচাপ দেখা যাইতেছে। ওই যে ঝড় আসার আগে ওয়েদার যেমন ঘুমট বাঁধা থাকে, গাছের পাতাও নড়ে না, বাতাসও নাই, কেমন জানি একটা থমথমে অবস্থা। ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে, একদম চুপচাপ। কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই। 5 তারিখের আগে ঝড় তো আসতেই হবে, জুলাই সনদপত্রের ঘোষণা করতেই হবে, 3 তারিখে ঘটনা ঘটাইতে হবে ভাই। কোনো উপায় নাই। যত বাধাই আসুক কেউ রুখতে পারবে না, এই সরকারকে কেউ রুখতে পারবে না। আপনারা কেউ হতাশ হবেন না, কারণ ওই যে একটু আগে বললাম, সরকার একা না ভাই, সরকারের পাশে জামাত ইসলাম আছে। আর জামাত ইসলাম থাকবে, ছাত্র শিবির থাকবে। আর ছাত্র শিবির যেখানে আছে ওইখানে এনসিপি নিশ্চয়ই থাকবে। বর্তমানে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে এনসিপির সাথে ছাত্র শিবিরের দূরত্ব বাড়তেছে। নাহিদ ইসলাম কিছু বক্তব্য রাখছে যে জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে কলকাঠি নার্সে শিবির শোনা যায়, এটা ভুল। আমরা কারোর চাবিতে চলি নাই, আমরা কোনো চাবি দেওয়া পুতুল না, আমাদের পিছনে জামাত শিবির ছিল না, এমন একটা কথা বলছে। এগুলো আমি মাথায় নিতে চাই না। কেন জানেন, এগুলো তাদের মেকিং গেম। হ্যাঁ, নিজেদের বোঝাপড়ার খেলা এগুলো। এই খেলাতে আমি পড়তে চাই না। আমার ব্যক্তিগত ধারণা, এনসিপি শিবির ওরা একই আছে, কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই। ওই রসুনের মতো এক জায়গায় আছে, নিজেরা ঠিক আছে। আমাদেরকে হয়তো একটু মাইন্ড ডাইভার্ট করার জন্য এইসব বলতেছে। যাই হোক, আমরা ওদিকে মাইন্ড ডাইভার্ট করতে চাই না। আমরা মাইন্ডটা ঠিক রাখতে চাই একদিকে, সেই নজরটা দিতে চাই বাংলাদেশের পতাকার দিকে। দেশ আগে ভাই, দল পরে, দেশ আগে, তাই না? আর এই দেশের জন্য কারা সবচেয়ে ভালো দল, এইটা যদি আমরা 2026-এ না বুঝতে পারি, আর কোনোদিন বুঝতে পারব না। আর এখনই এটা বুঝার শেষ সময়, এরপরে আর বুঝার কোনো সময় থাকবে না আমাদের হাতে। দেখেন ভাই ব্রাদার, জুলাই গণ অভ্যুত্থানের সাথে সব দলের লোকই জড়িত ছিল, বাংলাদেশের সবাই জড়িত ছিল। এখন কিন্তু সবাই ওই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। সবাই চায় নির্বাচন, একটা নির্বাচন দিয়ে দেন, তারপরে আমরা সরকারে যাইয়া এগুলো কইরা দুমুনি। এই কথা এখন আমি তো বিশ্বাস করতে পারতাছি না। অতীতে কেউ কথা রাখে নাই, এখন যে কথা রাখবে এটার কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই। জুলাই বিপ্লবের আসলে মাস্টার মাইন্ডকে, জুলাই বিপ্লবের মূল সমন্বয়ক কারা ছিলেন, জুলাই বিপ্লবের কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান, কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, কাদের চেষ্টায় ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, আবার নেপথ্যে কারা জুলাইকে বিক্রি করতে চেয়েছিল, কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল, কারা শেষ পর্যন্ত হাসিনার ভয়ের কাছে নিজেকে সঁপে দিয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজতে চাই, আমরা কয়েকটি বিষয়কে একটু নোটিশ করলে বুঝতে পারবো আসলে কি হয়েছিল। ধরুন, এই বর্ণনাটি দেওয়ার আগে আমি একটু চলে যাই 1971-এ প্রকৃত দেশকে স্বাধীনতার পথে নেবার জন্য কারা লড়াই করেছেন, পেছনে কারা নেতৃত্ব দিয়েছে, শেখ মুজিব নাকি জিয়াউর রহমান? এই প্রশ্নটি যদি করা হয়, বিএনপির অধিকাংশ ব্যক্তি আওয়ামী লীগের সাথে এক সুরে বলবে শেখ মুজিবুর রহমান। কিন্তু আমি যদি বলি আপনাদের, 71-এর সবচেয়ে বড় ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,
হয়তো বিএনপির অনেকেও আমার সাথে কথাটি একসুরে স্বীকার করবেন না। প্রশ্ন হলো, ৭১-এর প্রশ্নে বিএনপি কখনো শেখ মুজিব বা আওয়ামী লীগের অবদানকে খাটো করেনি, কিন্তু বিএনপির অবদানকে খাটো করেছে বরাবরই আওয়ামী লীগ। এর কারণ কি? এর কারণ হলো আওয়ামী লীগ সবসময় সত্যটা লুকাতে চেয়েছে, তার ব্যর্থতা ঢাকতে চেয়েছে, এবং আওয়ামী লীগের বা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে ৭১-এ যে বড় কোনো ভূমিকা ছিল না, এই সত্য ঘটনা ঢাকতে তারা বারবারই জিয়াউর রহমানকে ভুলভাবে ব্যাখ্যা করেছে বা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আসেন একটা প্রমাণ দিয়ে বলি। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ দেখতে চাননি। তিনি চেয়েছিলেন এই অংশে, কারণ পাকিস্তান দুটো ভাগে বিভক্ত, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। তিনি চেয়েছেন এই অঞ্চলের প্রধানমন্ত্রী, আর ভুট্টো চেয়েছিলেন পাকিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী। এবং শেখ মুজিব যখন স্বাধীন বাংলাদেশে প্রথম পা রাখেন, তখন তিনি তাজউদ্দিনকে বলেছিলেন, তাজউদ্দিন শেষ পর্যন্ত দেশটাকে ভেঙে ফেললে। এই প্রশ্নটা শেখ মুজিব করেছিলেন তাজউদ্দিনকে। আমি যে কথাগুলো বলবো, একটা আমার নিজের কথা না, এগুলো প্রত্যেকটা মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধ যারা দেখেছেন বা মুক্তি সংগ্রামে যারা লড়াই করেছেন তাদের লেখা বই। আমি একটি বাক্য মিথ্যা বলবো না। প্রথম বিষয়টি, শেখ মুজিব তিনি চেয়েছিলেন দুই অঞ্চল যে ভাগ হবে, এক অংশে ভুট্টো, এক অংশে শেখ মুজিব থাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্র ভাগ হলে, মানে পাকিস্তান দুটো ভাগ হয়ে গেলে, পাকিস্তান বা বাংলাদেশ দুটো দেশের জন্ম হলে ভারত এখানে সুবিধা পাবে, এটা শেখ মুজিব জানতেন। দ্বিতীয় যে বিষয়টি, কেন আওয়ামী লীগ সকল প্রোপাগান্ডা জিয়াউর রহমান বা বেগম জিয়ার বিরুদ্ধে করেন? তাদের প্রধান ভয়টা হলো, কারণ স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন জিয়াউর রহমান, আর এটাকে ঢাকার জন্য আওয়ামী লীগ বহুভাবেই বিতর্ক ছড়িয়েছে। এবং এই বিষয়ে এবিএম খায়রুল হক একটা মিথ্যা রায় দিয়েছেন, এটাও আপনারা জানেন। মূলত মাঠে যুদ্ধ করেছেন কে? জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কে? জিয়াউর রহমান। কৌশলে তিনি শেখ মুজিবের নামটি উল্লেখ করেছেন, কারণ তিনি জাতীয় নেতা বা তার একটা নেতৃত্বের বিষয় থাকতে হবে এই ঘোষণা, এটি কৌশলগত জিয়াউর রহমানের অবস্থান ছিল। কিন্তু জিয়াউর রহমান মূল বিষয়টি জানতেন যে শেখ মুজিব এই যুদ্ধটি চাইছেন না। তিনি পাকিস্তানের সেনা শাসককে চাপ দিয়ে এই অঞ্চলে, অর্থাৎ যে ম্যান্ডেটটি নির্বাচনের মাধ্যমে পেয়েছিল, এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। তিনি এই অঞ্চলের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সকল চেষ্টা, আওয়ামী লীগ যত বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছেন, কারণ জিয়াকে হাইলাইটস করলে শেখ মুজিব হারিয়ে যাবে ইতিহাস থেকে। এটা হলো সত্য মেসেজ। তো জিয়াকে খাটো করতে আওয়ামী লীগ তার সকল প্রোপাগান্ডা, সকল প্রচার মাধ্যম, সকল মিডিয়াকে ব্যবহার করেছে। কিন্তু জিয়া কি ইতিহাস থেকে হারিয়ে গেছে? বেগম খালেদা জিয়ার অবদান কি অস্বীকার করার মতো? স্বাধীনতার প্রকৃত পক্ষে যদি সংগ্রামী কোনো নেতা থাকতেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই ছিলেন যারা ৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ চেয়েছিলেন, কিন্তু শেখ মুজিব চাননি। এখন এটা নিয়ে অনেকে আমাকে গালাগাল করবেন কমেন্টে। গালাগাল করার আগে একটু ইতিহাস পড়বেন। আসেন, এই বক্তব্যটি আমি কেন দিলাম সেই বিষয়ে একটু ফিরে আসি। সাম্প্রতিক সময় ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই বিপ্লবে আসলে কার সবচেয়ে বেশি অবদান, কে মাস্টার মাইন্ড, কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। যেহেতু দেশটার নাম বাংলাদেশ, এখানে সবসময় বিতর্ক থাকবে। সত্যকে আড়াল করতে হাজারো মিথ্যা ছড়িয়ে পড়বে এবং সত্যটাকে লুকাবার চেষ্টা করবে সবসময়। এটি বাংলাদেশের রাজনীতির নিয়ম। আসলে পর্দার অন্তরালে মাস্টার মাইন্ড আসলে কেউ না। মাস্টার মাইন্ড কেউ না। এই রাষ্ট্রে বিগত 15.5 বছর যারা নির্যাতিত হয়েছেন, যারা স্বাধীনতা হারিয়েছিলেন, যারা ভারতের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম বা পরিবর্তন চেয়েছিলেন, যারা হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাননি, যারা গুম খুন ক্রসফায়ার শিকার হয়েছেন সেই সব পরিবার, বা যাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে, যারা এই রাষ্ট্রে নিজেকে আর নাগরিক ভাবতে পারছিলেন না, যারা প্রতি মুহূর্তে পুলিশ, র্যাব বা গোয়েন্দা সংস্থার আতঙ্কে ভুগতেন, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছিলেন, যারা জনদুর্ভোগে দুর্নীতির কারণে একেবারে দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকে গিয়েছেন, এরা সবাই হলো এই জুলাই অভ্যুত্থানের বিপ্লবী। প্রিয় দর্শক, জুলাই আন্দোলনে মাত্র হাতে গোনা কজন সমন্বয়ক দায়িত্ব পালন করেনি। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনের নেপথ্যে ছিল। আমরা যদি উল্লেখ করি যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত, নুসরাত, বাকের, এরকম যারা যারা ছিলেন, তারা হয়তো আন্দোলনটার সামনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু প্রতিদিন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করেছে ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি এবং জামায়াত। কেউ মানুক আর না মানুক, এটা যদি কেউ অস্বীকার করে, আমি মনে করবো ঠিক ৭১-কে তারা আবার বিক্রি করতে চায়, এই ২৪-এর বিপ্লবকেও ঠিক একইভাবে তারা বিক্রি করতে চায়। যখন ডিবি হেফাজতে, আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, যখন ডিবি হেফাজতে ভয়ের কাছে বিক্রি হয়ে গেছে আমাদের বেশ কয়েকজন সমন্বয়ক, এবং তারা বলেছিল যে আমাদের প্রধান দাবি আদায় হয়ে গেছে, এখন থেকে স্কুল কলেজ খুলে ফেলতে, তখন আমাদের প্রধান সমন্বয়কদের পরে দ্বিতীয় স্তরের সমন্বয়ক হান্নান মাসুদ, তারপর আরও আছেন বেশ কয়েকজন, রিফাত, এরা এই আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। নেপথ্য থেকে ছাত্রদল এবং শিবির তাদেরকে পেট্রোনাইজ করেছে, তাদেরকে শক্তি জুগিয়েছে এবং বলেছে যে এই আন্দোলন থামবে না। এবং প্রতিদিনই যারা মিডিয়ায় কথা বলেছে, এদের নিরাপত্তা, এদের থাকার ব্যবস্থা, এদের সব রকম ব্যবস্থা রাজনৈতিক দলগুলো করেছে, কেউ স্বীকার করুক আর অস্বীকার করুক। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।